বাংলাদেশ বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে একটি। এদেশের সাধারণ মানুষেরা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। ব্রেইনের কার্যক্রম যদি স্থানিক বা সামগ্রিকভাবে 24 ঘন্টার বেশি সময় ধরে অকেজো থাকে, যা থেকে কখনো কখনো মৃত্যুও ঘটে থাকে, তাকে স্ট্রোক বলে অভিহিত করা হয়। বাংলাদেশে প্রতি লাখে 3 থেকে 8 জন শিশু স্ট্রোকে আক্রান্ত হয়। আবার জন্মগত হৃদত্রুটি, বাতজ্বর জনিত হার্টের অসুখ, কার্ডিয়াক সার্জারি পরবর্তী জটিলতা স্ট্রোক হতে পারে, যার মধ্যে নবজাতক শিশুও উল্লেখযোগ্য হারে থাকে। এর অতিমাত্রা দেখা যায় ছেলে সন্তানদের উপর। সারা বিশ্বে আমরা যদি মানুষের মৃত্যুর কারণ পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে স্ট্রোকের কারণে মানুষের মৃত্যুর অবস্থান হচ্ছে তৃতীয়, এবং বিভিন্ন প্রাপ্ত তথ্যে দেখা যায় যে বাংলাদেশে প্রতি 0.3% লোক স্ট্রোকে আক্রান্ত হয়। স্ট্রোক শুধু বড়দেরই হয় না, স্ট্রোক বাচ্চাদেরও হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা স্ট্রোকের বয়স চিন্তা করি, তাহলে জন্মের পর থেকে যে কোনো বয়সে একটা বাচ্চা স্ট্রোক হতে পারে। গত 1 বছর আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে বাচ্চাদের স্ট্রোকের উপর আমরা সমীক্ষা পর্যালোচনা করি। তাতে দেখা যায় যে আমাদের যত বাচ্চা আমাদের পেডিয়াট্রিক নিউরোলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়, তার ভিতরে শতকরা 10 ভাগ বাচ্চা স্ট্রোক অবস্থায় নিয়ে ভর্তি হয়। এবং আমরা সবাই জানি যে স্ট্রোক হইলে একটা বাচ্চা সাধারণত একদিক দুর্বল হয়ে যায় বা অবশ হয়ে যায়। এই স্ট্রোকের যদি আমরা টাইপগত দেখি, তাহলে দেখা যাবে যে রক্তনালী বন্ধ হইয়া স্ট্রোক হইতে পারে, অথবা রক্তনালী বন্ধ হওয়ার পরে ওখান থেকে অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণীয় স্ট্রোক হইতে পারে। এখন আমরা যদি রক্তনালী বন্ধের কারণগুলি চিন্তা করি, বাংলাদেশে যে কারণগুলি আমাদের কাছে সবচেয়ে বেশি ইভিডেন্ট বা প্রতীয়মান হয়েছে, প্রথম হচ্ছে যে আমাদের দেশে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ রক্তশূন্যতার কারণে স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। দ্বিতীয় কারণ ছিল যে আমাদের দেশে বাচ্চাদের হার্টে বিভিন্ন রকমের জন্মগত ডিফেক্ট থাকে, ছিদ্র থাকে, এইসব কারণে এই স্ট্রোক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। আর তৃতীয় যেটা আমরা কারণ দেখছি যে রক্তনালীর একটা ইমিউনোলজিক্যাল প্রসেসে বা কোনো কারণ জানা যায় না, এইসব কারণে রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডাক্তারের বিষয়ে বলি ময়া ডিজিজ। এইসব ক্ষেত্রে সাধারণত বাচ্চাদের ফ্লাকচুয়েটিং উইকনেস হয়, অর্থাৎ আজকে যদি তার ডান দিকে দুর্বলতা নিয়ে আমাদের কাছে ভর্তি হয়, হয়তো এর থেকে সে একটু টেম্পোরারি উন্নতি হলো, কিছুদিন পরে দেখা যাবে যে সে আবার বাম দিকে নিয়ে ভর্তি হচ্ছে। যে এই যে ফ্লাকচুয়েটিং উইকনেস হচ্ছে, সেটাকে আমরা বলি যে ময়া ডিজিজ। আগে অ্যাকচুয়ালি এই দেশটা আমাদের দেশে আমরা রোগ নির্ণয় করতে পারতাম না, কিন্তু বর্তমানে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং অন্যান্য মেডিকেল কলেজে এমআরআই এবং এমআরএ সুযোগ থাকার জন্য আমরা এই কেসগুলি সহজেই রোগ নির্ণয় করতে পারি, কারণ বের করতে পারি। এবং কারণ বের করার ফলে একটা জিনিস যেটা হয় যে এটাকে সার্জারি করলে একদম 100 ভাগ ভালো হয়ে যায়। আগে আমাদের দেশে এই সার্জারি করার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স পেডিয়াট্রিক নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সহায়তায় গত কয়েক বছর যাবৎ খুব সাকসেসফুলভাবেই আমরা এই বাচ্চাগুলির অপারেশন করে ময়া রোগ থেকে তাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। আর আরও অন্যান্য যেসব কারণ দেখা যায় যে কিছু নিউরোমেটাবলিক ডিসঅর্ডার বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রোকের কারণ হতে পারে, যেগুলো আমাদের দেশে এখন আমরা নির্ণয় করতে পারি। এবং তাদেরকে যদি জন্মের আগে এবং পরবর্তী সময়ে আমরা যদি তাদেরকে প্রপার কাউন্সিলিং করি, তাহলে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই স্ট্রোককে অ্যাভয়েড করা সম্ভব। যখনই একটা বাচ্চা ভর্তি হয়, তখন এই বাচ্চাটাকে স্ট্রোকের জন্য তার কতগুলি রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলিকে নির্ণয় করা, এবং সেগুলি নির্ণয় করে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিতে পারি, যদি তার ব্লাড সুগারটা মেনটেন করতে পারি, তার ইলেকট্রোলাইটটা মেনটেন করতে পারি, তার খিচুড়িটা কন্ট্রোল করতে পারি, অনেক সময় দেখা যায় যে তার সাথে একটু ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা কন্ট্রোল করতে পারি, তাহলে দেখা যায় যে অনেক বাচ্চাকেই সুস্থ করা সম্ভব এবং মৃত্যুর হার কমানো সম্ভব। বড়দের স্ট্রোক হইলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার দুর্বলতা কমার সম্ভাবনা কম থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটার দুর্বলতা অলমোস্ট থাকে না বললে চলে। তার একটা মাত্র কারণ হচ্ছে যে বাচ্চাদের ব্রেন যেহেতু ছোট এবং এদের একটা ব্রেনের প্লাস্টিসিটি একটা বড় ক্ষমতা আছে, এই বাড়ন্ত ব্রেন এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারে। যে কারণে দেখা যায় যে বাচ্চারা যখন আস্তে ধীরে বড় হতে থাকে, তখন যে তার ছোটোকালে একটা স্ট্রোক ছিল, এটা অলমোস্ট নাই বললেই চলে, এরকম কোনো সাইন সিমটম যদি থাকে না। তো এই দিক দিয়ে যদি আমরা সতর্ক দৃষ্টি থাকি, তাহলে দেখা যাবে যে যত কম বয়সে এবং আর্লি স্টেজে আমরা স্ট্রোক হবে, সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে তাদের অত প্রতিবন্ধকতা তার সারা জীবনে বহন করতে হবে না। শিশু বয়সে মূলত 2 ধরনের স্ট্রোক হয়ে থাকে, যার পার্থক্য নির্ণয় চিকিৎসার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো শিশুর ব্রেইনে রক্ত সঞ্চালনে বাধা হয়ে পড়ে, তখন তাকে ইসকেমিক স্ট্রোক বলে। শিশু বয়সে 2/3 স্ট্রোক হয় এ সকল কারণে। এতে রক্ত সঞ্চালন পথ রুদ্ধ থাকার ফলে মস্তিষ্কের কোষগুলো যথাযথভাবে রক্ত সঞ্চালন থেকে বঞ্চিত থাকে।
আমরা জানি স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর একটা রোগ। সাধারণভাবে মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে গেলে অথবা রক্তক্ষরণ হলে স্ট্রোক ডেভেলপ করে। ইদানিংকালে আমাদের এই নিউরোসায়েন্স ইনস্টিটিউট ডেভেলপ করার পরে এখানে বাচ্চাদের নিউরোলজির জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। সেখানে প্রচুর পরিমাণে বাচ্চা স্ট্রোকদের আমরা লক্ষ্য করি। দেখা গেল বলা নেই কওয়া নেই, বাচ্চা রাত্রে শুয়ে আছে, হঠাৎ করেই তার ডান দিক বা বাম দিক অবশ হয়ে গেল। বাচ্চার গার্জিয়ানরা সবসময় চিন্তা করে কি হলো। পরবর্তীতে দেখা গেল সিম্পল একটা সিটি স্ক্যান করেই বোঝা যায় যে তার স্ট্রোক হয়েছে। সেখানে রক্তক্ষরণ হতে পারে অথবা রক্ত জমাট বেঁধে তার স্ট্রোকটা ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে এমআরআই করতে পারাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদেরকে অজ্ঞান করেও এমআরআই করতে হয়। আমাদের এই হাসপাতালে আসার ব্যাপার হচ্ছে অজ্ঞান করে এমআরআই করারও সুযোগ রয়েছে। বয়স্কদের যেরকম প্রেশার থাকলে, ডায়াবেটিস থাকলে অথবা রক্তের চর্বির পরিমাণ বেশি থাকলে স্ট্রোক হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলি একটু আলাদা। সাধারণত এই বাচ্চাদের কনজেনিটাল কোনো অ্যাবনর্মালিটি থাকলে, বিশেষ করে মস্তিষ্কের রক্তনালীতে কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, এটাকে আমরা এভিএম বলি, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থাকে, তখন এই বাচ্চাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও বাচ্চাদের কিছু কিছু রক্তের সমস্যা, মানে রক্ত জমাট বাঁধার সমস্যা, ইংরেজিতে আমরা যেকে বলি রক্তের ব্লাড কোয়াগুলেবিলিটি, এই ধরনের কোনো কন্ডিশন যদি থাকে তাহলে বাচ্চাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চাদের স্ট্রোক তৈরি কেন হলো সেটা নির্ণয় করার জন্য যাবতীয় পরীক্ষা আমাদের এই হাসপাতালে হয়ে থাকে এবং এই পরীক্ষা করার পরে সেই অনুযায়ী বাচ্চাটাকে আমরা একটা চিকিৎসা দিয়ে থাকি এবং পরবর্তীতে বাসায় গিয়ে বাচ্চা কিভাবে চিকিৎসা নেবে এবং তার রিহ্যাবিলিটেশন কীভাবে হবে, দ্যাট মিনস তার ফিজিওথেরাপি, একটা পক্ষাঘাতগ্রস্ত বাচ্চাদের কিভাবে ব্যায়াম করে সে পরবর্তীতে তার নর্মাল লাইফে ফিরে আসবে, সেই জিনিসটা আমরা করে দিতে পারি। একটা বাচ্চার হঠাৎ করে ডান দিক বা বাম দিক দুর্বল হয়ে গেল, আমি বাচ্চার বাবা মাকে বলবো আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্ট্রোক একটা রোগ, অবশ্যই মস্তিষ্কের রক্তক্ষরণ অথবা রক্ত জমাট বাঁধার কারণে এই রোগটা হয়ে থাকে এবং স্ট্রোকটা অনেকটা পার্মানেন্ট ডিজিজ বলা যেতে পারে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের রোগী যদি বাচ্চার বাবা মা পেয়ে থাকেন, প্রথমে বাচ্চা ডাক্তার দেখালেন, বাচ্চা ডাক্তার যদি মনে করে নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে অথবা সরাসরি সরকারি হাসপাতালেও চলে আসতে পারে। কিছু হয়তো ফিজিক্যাল ডিসেবিলিটি, কিছু হয়তো শারীরিক দুর্বলতা তার থেকে যাবে, কিন্তু সেটা যত দিন যাবে তত দিন তার এই শরীরের সাথে সেটা অ্যাডজাস্ট করে যাবে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। চিকিৎসা ব্যয় অত্যন্ত সামান্য। চিকিৎসাটা শুধু দীর্ঘমেয়াদীভাবে করে যেতে হবে এবং আপনাদেরকে সচেতন থাকতে হবে, তাহলেই ভবিষ্যতে পরবর্তীতে নতুন করে স্ট্রোক হওয়ার সম্ভাবনা তার কমে আসবে। এছাড়াও রক্তরোগ, সিকেল সেল অ্যানিমিয়া, ব্লাড ক্যান্সার, পলিসাইথেমিয়া ইত্যাদি নানা সংক্রামক ব্যাকটেরিয়া, যক্ষ্মা, এইডসজনিত মস্তিষ্কের সংক্রমণ ও অন্যান্য রক্তচাপ কমে গেলে আয়রন ঘাটতিজনিত রক্তস্বল্পতা, SLE, মোয়া রোগ ইত্যাদি কারণে স্ট্রোক সংঘটিত হয়ে থাকে। স্ট্রোক একটি ব্রেনের রোগ। আমাদের অনেকেই মনে করি স্ট্রোক হার্টের রোগ। প্রথমেই বুঝতে হবে স্ট্রোকের ব্রেইনের রক্তনালী, রক্ত চলাচলে যে রক্তনালী আছে ওখানে রক্ত জমাট বাঁধে অথবা রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হওয়ার পরে ব্রেইনের এক অংশের কার্যক্রম নষ্ট হওয়ার দরুন যেই ক্লিনিক্যাল ফিচারগুলি আমাদের আছে সেটাই স্ট্রোক। স্ট্রোক মনে রাখার জন্য আমরা সহজেই কিছু দর্শকদের উদ্দেশ্যে বলি। আমরা একটা সিম্পলিফাইড ফর্মে তৈরি করছি বি ফাস্ট। বি মানে ব্যালেন্স, ব্যালেন্স মানে একটা পেশেন্ট হঠাৎ করে ইমব্যালেন্স হবে, ভারসাম্যহীনতা বলবেন। ই মানে আই মানে চোখ ব্লাইন্ডনেস নিয়ে আসবে, হঠাৎ করে চোখ অন্ধ হয়ে যাবে। এফ মানে ফেসিয়াল এসিমেট্রি হবে, একদিকে মুখ বেঁকে যাবে অথবা ঝুলে যাবে। এ মানে আর্নড্রাফট মানে এক হাত দুর্বল হয়ে যাবে, হাত পড়ে যাবে, হাত দুর্বল হয়ে যাবে। এস মানে স্পিচ মানে পেশেন্ট কথা বাজবে অথবা কথা বলতে পারবে না অথবা স্লারিং অফ স্পিচ হবে। টি মানে টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এ স্ট্রোক পেশেন্ট, বিকজ আমাদের যখন একজনের এক স্ট্রোক নিয়ে আসে তখন প্রতি মিনিটে 22 লক্ষ নিউরন মারা যায়। এই জন্য প্রতিটা সেকেন্ডের মূল্য অপরিসীম। আমরা এই জন্য টি মানে টাইম বলি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ডাক্তারের কাছে চলে আসবেন, নিউরোলজিস্টের কাছে চলে আসবেন, হাসপাতালে চলে আসবেন। তখন আমরা এই স্ট্রোকের পেশেন্টকে
আমরা দেখে আমরা একটা ডিসিশন নিব এই পেশেন্টের কী ধরনের চিকিৎসা লাগে। আমরা আমাদের স্ট্রোককে মনে করি 40 বছর বয়সের পরে স্ট্রোক হয়। বাংলাদেশের যেটা অ্যালার্মিং সেটা হলো আমাদের 10%-এর স্ট্রোক বেশি বাচ্চাদের হয়, শিশুদের হয়। মানে 18 বছরের নিচের রোগীদের 10% বেশি হচ্ছে। এই জন্য শিশু কিশোরদের জন্য আমাদের একটু মনোযোগ বেশি দিতে হবে, কারণ এদের যদি একবার স্ট্রোক হয় তারা 80 বছর বাঁচলেও এই স্ট্রোকের পঙ্গুত্ব নিয়ে বাঁচতে হবে। আমরা নতুন একটা বিশ্বমানের ট্রিটমেন্ট থ্রম্বোলাইসিস এটা শুরু করেছি। আমাদের এখানে ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি হয়, আমাদের কয়েলিং হয়, ক্লিপিং হয়, এই স্ট্রোকের সার্জারি হয় এবং পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা আমরা এখানে করতে পারতেছি। আমাদের সমীক্ষায় দেখা গেছে আমাদের ফল ফ্রুটস, তাজা শাকসবজি আমরা খাই না, ফল ফ্রুটসের অভাবে আমাদের স্ট্রোক হয়। আমরা বেশি অ্যাংজাইটিতে থাকি। আমাদের বাচ্চাদেরকে পরিমিত ঘুমাইতে হবে, পরিমিত এক্সারসাইজ করতে হবে, পরিমিত খাওয়াতে হবে, তাহলে আমাদের স্ট্রোকের পরিমাণ কমে যাবে। এবং এই স্ট্রোকের পরিমাণ কমে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন যদি কোমরবিডিটি থাকে বাচ্চাদের, সেই কোমরবিডিটি চেক করতে হবে। বাচ্চাদের যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সেই ক্ষেত্রে স্ট্রোক বেশি হয়। কিছু হেরিডিটরি জিনিস আছে যেমন প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথমিন 3 ডেফিসিয়েন্সি যাদের থাকে, কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার আছে, এগুলি যদি কম থাকে তখন স্ট্রোক বেশি হয়। এইগুলি আমাদেরকে ঠিকমতো দেখতে হবে, দেখে আমাদের ডিসিশন নিতে হবে যে এই শিশু বা এই কিশোরের স্ট্রোকটা কেন হলো এবং স্ট্রোক হওয়ার পরে যে রিহ্যাবিলিটেশন করার দরকার সেগুলো আমাদের দিকে নজর রাখতে হবে। এবং আমরা মনে করি স্ট্রোক ইজ এ ট্রিটেবল ডিজিজ, স্ট্রোক চিকিৎসা করা যায়, অ্যান্ড স্ট্রোক ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ, স্ট্রোক প্রিভেন্ট করা যায়। যেহেতু স্ট্রোক প্রতিরোধ করা যায়, তাহলে আমরা প্রতিরোধ করার জন্য যেই প্যারামিটারগুলি আমাদের অতি সহজে নিতে পারি সেগুলো আমাদের করা উচিত। বাংলাদেশ টারশিয়ারি প্রত্যেকটা লেভেলে স্ট্রোকের চিকিৎসা হয় এবং আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের নিউরোসায়েন্সের সহযোগিতায়, দুইটা প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এখানে যেন বাংলাদেশের প্রতিটা উপজেলায় স্ট্রোকের ট্রিটমেন্ট যেন করতে পারে ডাক্তাররা, সিস্টাররা। এই জন্য প্রতি বছর আমাদের এখানে ডাক্তার সিস্টারদের ট্রেনিং ব্যবস্থা আছে। আমরা প্রতি মাসেই ওনাদেরকে ট্রেনিং দিই কীভাবে স্ট্রোকের পেশেন্টদের ট্রিটমেন্ট করতে হবে। স্ট্রোকের ট্রিটমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বমানের পর্যায়ে চলে গিয়েছে এবং যদি কোনো শিশু কিশোর যদি স্ট্রোকে আক্রান্ত হন, আমরা যেভাবে বলেছি সেভাবে যদি বুঝতে পারেন, আমি মনে করি আপনারা যদি আমাদের নিউরোলজি হসপিটালে আসেন, আমাদের নিউরোলজিদের কাছে আসেন এবং আমাদের প্রত্যন্ত যেখানেই যান, আমরা মনে করি যে আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট একদম সুচারুরূপে সম্পূর্ণভাবে আমরা করতে পারবো। প্রথমে জ্বর আসছে, তো আসার পরে 4-5 দিন ছিল, নাপা সিরাপ খাওয়ানোর পরে জ্বর চলে গেছে, আবার আসতেছে। তো 5 দিনের দিন আমি ডক্টরের কাছে নিয়ে গেছি, শিশু বিশেষজ্ঞ। তো নিয়ে যাওয়ার পর ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পর জ্বরটা সেরে গেছে। তার 4 থেকে 5 দিন পর আবার বাচ্চার ডান পাশে মুখটা একটু বাঁকাই গেছে আর কথাটা একটু বাঁধতেছে। তো পরে আবার আর বলতেছে, আম্মু আমি পানির ভরা মগ উঁচু করতে পারতেছি না, আর খাবার খাইতে গেলে এইখানে এইভাবে চেপে ধরতেছে, আর খাবার মানে পড়ে যাচ্ছে, আর হাঁটতে গেলে পায়ে ব্যালেন্স নাই। পরে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো উনি বললো যে ও স্ট্রোক করছে আর কথাটা জড়ায় যাচ্ছে। রাত প্রায় 2টা-2:30 বেজে গেছিল। আসার পরে বাচ্চারে ভর্তি করছে, করার পরে আপনার 10 মিনিট বেডে ছিল, তারপরে নিয়ে আইসিইউতে রাখছে, বললো যে কোনো সময় শ্বাসকষ্ট হতে পারে। পরে সেইখান থেকে এই আইসিইউ থেকে বের করছে পরশুদিন বিকালে। এখন বাচ্চার অবস্থা আগের থেকে অনেক ভালো, সুস্থ আছে। পৃথিবীব্যাপী অল্প বয়সে স্ট্রোকের 25% কারণই নানা ধরনের হৃদরোগ, শিশুর জন্মগত ত্রুটি, রক্তচাপের জন্য মস্তিষ্কের রক্তনালী হঠাৎ ছিঁড়ে যাওয়া ঘটনাই অল্প বয়সে বেশি ঘটে। শিশুদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বড়দের তুলনায় একটু কম, তবে এটি ঠিক যে শিশুদের স্ট্রোক বড়দের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। সুতরাং স্ট্রোক প্রতিরোধের জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে যেসব শিশুদের জন্মগত হৃদরোগ আছে, যেমন হার্টের ভালভের কোনো অসুখ অথবা বাতজ্বর অথবা হার্টের কোনো জন্মগত ফুটা আছে, তাদেরকে অবশ্যই হার্টের
চিকিৎসা অতি দ্রুত করাতে হবে। পাশাপাশি কারো যদি মস্তিষ্কের রক্তনালীতে জন্মগত ত্রুটি থাকে, বিশেষ করে কিছু রোগ আমরা বলি সেরিব্রাল আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, ময়াময়া ডিজিজ, এই ধরনের কিছু রোগ, যদিও এগুলি বিরল রোগ, কিন্তু এই ধরনের রোগের জন্য বাচ্চাদের কিন্তু স্ট্রোক হতে পারে। তার জন্য কিছু লক্ষণ অনেক সময় দেখা যায়। বিশেষ করে কোনো বাচ্চা যদি প্রায়শই মাথা ব্যথার কথা বলে, অথবা কোনো বাচ্চা যদি প্রায়শই অজ্ঞান হয়ে যায়, অথবা খিঁচুনি হয়, অথবা ওদের শারীরিক এবং মানসিক বিকাশে কোনো দুর্বলতা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে শনাক্ত করতে হবে স্ট্রোকের কোনো ঝুঁকি আছে কিনা, রক্তনালী বা হৃদরোগের কোনো সম্ভাবনা আছে কিনা। সেটি প্রতিরোধ করতে পারলে এবং তার যথাযথ চিকিৎসা করতে পারলে অনেক সময় বাচ্চাদের স্ট্রোক প্রতিরোধ করা যায়। আমাদের অভিভাবকরা লক্ষ্য করেন যে বাচ্চার হাত পায়ে কোথাও কেটে গেলে অন্য বাচ্চাদের তুলনায় রক্তক্ষরণ একটু বেশি মাত্রা হচ্ছে, বেশি সময় ধরে হচ্ছে, তখন সন্দেহ করতে হবে তার হিমোফিলিয়া নামক রক্তরোগ থাকতে পারে, এবং শিশু বিশেষজ্ঞের সহায়তায় সেটি নির্ণয় করে যথাসময়ে চিকিৎসা করলে এটিকে প্রতিরোধ করা সম্ভব। ইদানিংকালে বাচ্চারা একটু জাঙ্ক ফুড বেশি খায়, বা ফাস্ট ফুড বেশি খায়। এটার কারণে দেখা যায় খুব অল্প বয়সেই আমরা পাচ্ছি বাচ্চাদের শরীরের ওজন অনেক বেড়ে যাচ্ছে, এবং ওজন বৃদ্ধির পাশাপাশি তাদের অল্প বয়সী উচ্চ রক্তচাপ, এমনকি ডায়াবেটিসও দেখা দিচ্ছে। এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় শিশুদের অল্প বয়সে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস জনিত কারণেও কখনো কখনো স্ট্রোক হতে পারে। এটিও লক্ষ্য রাখতে হবে বাচ্চারা যেন ফাস্টফুড বা কোল্ড ড্রিঙ্কস, উচ্চ চর্বিযুক্ত খাবার, উচ্চ শর্করাযুক্ত খাবার অতিমাত্রা না খায়, সেটি পরিহার করতে হবে। এবং আরও একটি যেটি আশঙ্কাজনক বিষয়, যে আমাদের বাচ্চারা এখন শারীরিক পরিশ্রম কম করে, খেলাধুলা যেগুলি আউটডোর গেমস সেগুলি তারা কম অভ্যস্ত, তারা মোবাইলে সারাক্ষণ গেমস খেলে, ইনডোর গেমসে বেশি অভ্যস্ত, যার ফলে তাদের কায়িক পরিশ্রম কম হচ্ছে। এটিও কিন্তু স্ট্রোকের অন্যতম একটি ঝুঁকি। আমি অভিভাবকদের কাছে অনুরোধ রাখব যে আপনারা শিশুদেরকে কায়িক পরিশ্রমের দিকে আগ্রহী করবেন, তাদের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য তাদেরকে উৎসাহিত করবেন। তাতে করে শুধু তাদের ওজন কমবে তাই নয়, এটার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমে আসবে, এবং স্ট্রোকের ঝুঁকিও কিন্তু কমে আসবে, এবং বাচ্চারাও শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে। স্ট্রোক প্রতিরোধে অল্প বয়স থেকেই সতর্কতা অত্যন্ত জরুরি। ওজনের দিকে খেয়াল রাখুন, ওজন কমানোর চেষ্টা করুন, নিয়মিত রক্তচাপ মাপুন, রক্তে শর্করা চর্বি নিয়মিত পরীক্ষা করুন, তেল চর্বিযুক্ত খাবার যথাসম্ভব কম খান, শাকসবজি, ফলমূল, আঁশ জাতীয় খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন। নিজেকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন। আপনার ঘরের শিশুটিকেও ব্যায়াম করাতে উৎসাহী করুন। আপনারা জানেন বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল, এই হাসপাতালে শুধুমাত্র যে বয়স্ক রোগীদেরই চিকিৎসা করা হয় তা না, বাচ্চাদের অর্থাৎ শিশুদেরও বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয়ে থাকে। এই হাসপাতালে যে সমস্ত রোগীদের চিকিৎসা হয়ে থাকে তার মধ্যে শিশু রোগ অন্যতম। বিশেষ করে শিশুদের যে নিউরোলজির সমস্যা হয়, দেখুন রক্তনালী বা রক্তনালীর যে সমস্ত রোগ বয়স্কদের হয়ে থাকে সেটা বাচ্চাদেরও হতে পারে। বলতে পারেন যে সংখ্যায় কত, হ্যাঁ সংখ্যায় বড়দের তুলনায় বাচ্চাদের স্ট্রোকের সংখ্যা কম, কিন্তু তার মানে এই না যে বাচ্চাদের স্ট্রোক হবে না। যে কোনো বয়সের মানুষের স্ট্রোক হতে পারে। যেহেতু এটা রক্তনালীর একটা রোগ, রক্তনালীতে যে কোনো ধরনের ত্রুটি থাকলে সেটাই স্ট্রোক হতে পারে। বাচ্চাদের যেমন অনেক কারণে স্ট্রোক হয়ে থাকে। একটা বড় ধরনের কারণ আপনারা জানেন যে হৃৎপিণ্ডে যদি জন্মগতভাবে কোনো সমস্যা থাকে, অথবা যদি বাচ্চাদের রক্তনালীতে জন্মগতভাবে কোনো ত্রুটি থাকে, যেমন অ্যানোরিজম বলি আমরা, এবং বাংলাদেশে যে সমস্ত বাচ্চারা অপুষ্টিতে ভোগেন, যারা অ্যানিমিয়াতে আক্রান্ত, রক্ত স্বল্পতায় ভোগেন, তাদেরও স্ট্রোক হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে পেডিয়াট্রিক নিউরোলজি আমরা একটা স্ট্রোক ডিপার্টমেন্ট খুলেছি। সেখানে বাচ্চাদের স্ট্রোকের চিকিৎসা হয়ে থাকে, এবং এই ডিপার্টমেন্টে বেশ কিছু ডাক্তার তারা এই রোগে স্পেশালিটি অর্জন করেছে,
এবং সেই রোগীগুলোর চিকিৎসা দিয়ে থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে বাচ্চাগুলো আসে তাদের সমস্ত ধরনের ইনভেস্টিগেশন নিউরোসায়েন্সে হয়ে থাকে। যেমন বাচ্চাদের স্ট্রোক হলে আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি, ব্রেনের এনজিওগ্রাম করি। এর প্রত্যেকটা ইনভেস্টিগেশন অথবা যে সমস্ত ল্যাব ফ্যাসিলিটিস দরকার তার সবই নিউরোসায়েন্সে বিদ্যমান। এই জন্যই বাচ্চা বয়সে বা শিশু বয়সে যে স্ট্রোক হয় আমরা মাদেরকে বলি, গার্জিয়ানদেরকে বলি যে আপনারা সময় মতো চিকিৎসা করান। আমাদের দেশের আপামর জনসাধারণ নিউরোসায়েন্সের সেবা থেকে বঞ্চিত হবে না। সেই সাথে আমরা যে নার্স, আমরা যে ডাক্তার, আমরা যে ম্যান পাওয়ার তৈরি করছি, এই ম্যান পাওয়ার দিয়ে আমরা ভবিষ্যতে বাংলাদেশের প্রান্তিক লেভেলে জনসাধারণের তথা বাচ্চাদের সেবা করার সুযোগ আমাদের অর্জিত হবে। একটি বাচ্চা হঠাৎ করে খেলতে খেলতে অথবা হাঁটতে হাঁটতে অথবা দৌড়তে গিয়ে একটা সাইড একটু দুর্বল হয়ে গেল, হয়তো এটাকে আমরা মনে করি যে বাচ্চা হয়তো আঘাত পেয়েছে, সুতরাং এটা হতে পারে না। অবশ্যই একজন স্পেশালিস্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, হঠাৎ করে কোনো বাচ্চা কোনো অঙ্গ অবশ, সেই সাথে অজ্ঞান হয়ে গেলে অথবা খিঁচুনি হলে অবশ্যই যে কোনো একটি হাসপাতালে নিয়ে তার ইনভেস্টিগেশন না করানো পর্যন্ত ওই বাচ্চাটি বিপদমুক্ত কিনা তা বলা যাবে না। এবং সেক্ষেত্রে আমরা মনে করি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের 24 ঘন্টা আমাদের ইমার্জেন্সি খোলা থাকে। যে কোনো ধরনের বাচ্চা দেশের যে কোনো লেভেল থেকে যে কোনো সময়ে এসে এই সেবাটুকু নিতে পারেন এবং ভবিষ্যতের পঙ্গুত্ব থেকে রেহাই পেতে পারেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ব্রেনের যে চিকিৎসাটা হয় সেটা দুই ধরনের, একটা হচ্ছে নিউরোলজি আর একটা হচ্ছে নিউরোসার্জারি। যে সমস্ত রোগীকে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি সেটা আমরা নিউরোলজি সাইডে করি, আর যাদের অপারেশন লাগে সেটা নিউরোসার্জারিতে, এবং সেখানে আমাদের অত্যাধুনিক অপারেশন থিয়েটার আছে যেখানে বাচ্চাদের ব্রেনের অপারেশনের জন্য আলাদা সার্জন আছে এবং সেটাও আমাদের নিউরোসায়েন্সে বিদ্যমান। সুতরাং ব্রেনের যে অপারেশনগুলো আজকাল বহির্বিশ্বে অথবা উন্নত বিশ্বে হয়ে থাকে সেই অপারেশনের বেশিরভাগ অপারেশনই নিউরোসায়েন্সে হয়ে থাকে এবং আমরা ইতিমধ্যেই অনেক অপারেশন করেছি এবং এই সমস্ত বাচ্চাদেরকে স্ট্রোকের হাত থেকে, পঙ্গুত্বের হাত থেকে রেহাই দিতে পেরেছি। আসুন আমরা স্ট্রোকের মতো ভয়াবহ রোগটিকে প্রতিরোধ করতে আরও অধিক সচেতন হই, নিজেদের শিশুর প্রতি যত্নশীল হয়ে তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি। স্ট্রোকের যে কোনো উপসর্গ দেখা মাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুর জীবন বাঁচাই।